সমোন্নতি রেখার মান বা ভ্যালুগুলো রেখার ওপর কালো কালিতে বা বাদামি কালিতে অথবা ম্যাপের প্রান্তভাগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণে অনুভূমিক লাইন হরাইজন্টাল লাইন, আর পূর্ব পশ্চিমে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে হরাইজন্টাল লাইন বা অনুভূমিক রেখা, আর উত্তর দক্ষিণ বরাবর উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন রয়েছে সূচের। এই ভার্টিক্যাল লাইন ওই অংশে প্রান্তভাগে সমোন্নতি রেখার মান উল্লেখ করা থাকে। তাহলে সমোন্নতি রেখার গুণাগুণ আমরা পেলাম। এই যে বৃত্তাকারে সমোন্নতি রেখাগুলো এখানে রয়েছে সেটা হচ্ছে তোমার শঙ্কু বা গম্বুজ পর্বত। ফাঁকা ফাঁকা দূরত্বের ওপর নির্ভর করে সমোন্নতি রেখা। যদি কাছাকাছি হয় তাহলে শঙ্কু, আর যদি একটু দূরে দূরে অবস্থান করে অথচ গম্বুজাকৃতি গঠন তাহলে কিন্তু গম্বুজই হবে। এইটা তোমারও তাই, কিন্তু এইটা তাই না, এটাতে সংকোপ অবস্থা রয়েছে। তা আমরা সমোন্নতি রেখা যেভাবে বললাম, যেভাবে চাইলাম সেভাবে পেয়েছি, দেখতে পাচ্ছি। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার আমাদের কাছে ক্রমশ সহজ হবে যখন আমরা আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারব। আমরা এই প্রসঙ্গে বলবো, দেখো যে লাল চৌকাকার রেখাগুলো রয়েছে, চৌকাকার রেখা বলতে উলম্ব রেখা এবং অনুভূমিক রেখা দ্বারা বেষ্টিত। সেই বেষ্টনের মধ্যে দেখো তুমি দেখতে পাবে যে 94 রেখার 93, 94, 95, 96 এটা 45D/7 টোপো মানচিত্র। ইস্টিং অর্থাৎ ইস্টিং মানে পূর্ব দিকের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হচ্ছে রেখার নাম্বারিং ব্যাখ্যা বলবো, সেটা হচ্ছে 93 থেকে 1, 0, 1। আর যেটা নর্থিং সেটা হচ্ছে 81 থেকে 92, অর্থাৎ উত্তর দিকে আছে 81 থেকে 92। এবার এই প্রসঙ্গটাকে আমরা কিভাবে মানচিত্রে বার করব? দেখো 45D/7 দেখেছ, এবং ইস্টিং বলছে আমরা সেখানে যাব বাঁ হাতে। 93 দেখো উলম্ব সবার ওপরে লেখা রয়েছে 93, তারপর দেখো 99 ক্রস করে 00 ক্রস করে অতিক্রম করে 01-এ এসেছে। আবার উত্তর দিক থেকে দেখো উলম্ব রেখা বরাবর, অর্থাৎ প্রত্যেকটা অনুভূমিক রেখার বাঁদিকে এবং ডান দিকে দেখবে। তাইলেই তো নামছি উত্তর দিক থেকে, তাই তো? প্রত্যেকটা অনুভূমিক রেখা বা হরাইজন্টাল লাইনের বাঁদিক ডান দিক প্রান্তভাগে যে রেখা নামগুলো সংখ্যাগুলো দেওয়া রয়েছে, কত সংখ্যা দেওয়া রয়েছে দেখো। প্রান্তভাগে সংখ্যা দেওয়া রয়েছে 91, তারপর 90, তারপর 89, 88, 87, এরকম ক্রমশ কমেছে উত্তর দিক থেকে। কেন বলো তো? উত্তর দিকে মেরু, তাহলে মেরু নক্ষত্রের উচ্চতা কত? 90 ডিগ্রি। আর দক্ষিণে হচ্ছে নিরক্ষরেখা, তাহলে নিরক্ষরেখার উচ্চতা কত? 0, যার জন্য নিরক্ষরেখার অক্ষাংশ 0। ফলে নিরক্ষরেখার দিকে যখন আসছি তখন সেটা কমতে থাকবে 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার।
তাহলে 1 কিলোমিটার হচ্ছে আমার একটা উলম্ব রেখা বা একটা অনুভূমিক রেখা, তাকে 1:1 করলে 1 বর্গ কিলোমিটার পাই। প্রত্যেকটা লাল খোপ হচ্ছে 1 বর্গ কিলোমিটার করে। তাহলে মোট কটা বর্গ কিলোমিটার আছে, কত বর্গ কিলোমিটার আছে তুমি বার করে নিতে পারবে চট করে। যেগুলো সম্পূর্ণ আছে সেগুলোকে সম্পূর্ণ ধরো। সম্পূর্ণ পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আছে 1 2 3 4 5 6 7 8 8 8 মানে 8 বর্গ কিলোমিটার। উত্তর থেকে দক্ষিণে ধরো 1 2 3 4 5 6 7 8 9 और 11 12 12টা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 11টা রয়েছে। 11টা রয়েছে। তাহলে 11 1 11। আর এদিকে কটা বলেছিলাম? 1 2 3 4 5 6 7 8 9টা 9টা। তাহলে 9 11 99 হওয়ার কথা, সেখানে 99 না হয়ে হয়তো 70 হচ্ছে। 70 বর্গ কিলোমিটারের মতো জায়গা এখানে রয়েছে। আরও নিখুঁতভাবে করা যায়। হ্যাঁ, তা এইভাবে আমরা মানচিত্রের বিস্তৃতি বা এরিয়াটা আমরা বার করে নিতে পারি। দেখো, আমি একটা লোকেশন বলবো, মানচিত্রটা ভালো করে দেখো। দেখতে পাচ্ছ যশোর হিল লেখা আছে, একদম ডান প্রান্তে পূর্ব দিকে যাও। পূর্ব দিকে যশোর হিল, JASORHIL। ফলে যশোর হিলের অবস্থানটা কত? যশোর হিল হচ্ছে তোমার নর্থিং হচ্ছে আর ইস্টিংটাতে 0 0 কোনো সংখ্যা নেই, কারণ ওটা 0 0-র ওপরই পড়েছে। আর নর্থিংটা দেখো যে 90 91, মিডলম্যান হলে 5, তাহলে 90.5 হওয়ার কথা, তার উপরে আছে, অত 97 হবে। 97। নর্থিং। এইভাবে আমরা অবস্থান বার করে থাকি। এই পর্বে আমরা আরও একটা নতুন বিষয়ের ওপর যাব, সমোন্নতি রেখাগুলোকে নিয়ে আলোচনা করছি। দেখো, যেখানে সমোন্নতি রেখা পরস্পরের অত্যন্ত কাছাকাছি আছে, সে বৃত্তাকারে থাকতে পারে, উপবৃত্তাকারে থাকতে পারে, তারপর অধিবৃত্তাকারে থাকতে পারে। আবার যদি আমরা দেখি যে না, সমোন্নতি রেখা হিসেবে যথেষ্ট ব্যাখ্যা দিতে পারছেন, সেক্ষেত্রে সমোন্নতি রেখার চরিত্রগুলো এক এক রকমভাবে ফুটে উঠবে। কারণ একটা জিনিস সবসময় জানবে, দ্য আইডেন্টিটি এ ল্যান্ড ফ্রম মার্কড বাই কন্টুর। ল্যান্ডের যে আইডেন্টিটি, পরিচিতিটা, সেটা কিন্তু তোমাকে এই কন্টুর দিয়েই দিতে হবে বা সমোন্নতি রেখা দিয়ে। সুতরাং কন্টুর হচ্ছে ইম্পর্টেন্ট নোট। স্পেসিং অফ কন্টুর তোমার ইম্পর্টেন্ট বা
গুরুত্বটা ওই কতটা ফাঁকা ফাঁকা বা কতটা কাছাকাছি তার উপর নির্ভর করছে। কাছাকাছি হলে খাড়া ঢাল, আর যদি ফাঁকা ফাঁকা হয়, অপেক্ষাকৃত ফাঁকা ফাঁকা, অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যান্ড অ্যানাদার, তাহলে মৃদু ঢাল উৎপন্ন হবে। তাহলে দেখো, খাড়া ঢাল এবং মৃদু ঢাল সমোন্নতি রেখা বার করে দিচ্ছে। স্টিপ, জেন্টল অ্যান্ড আন্ডুলেটিং এটসেট্রা। আমরা দেখব যে কনিক্যাল হিল, শঙ্কু আকৃতির পর্বত, সেখানে তোমার কন্টুর মৃদু ঢালের ক্ষেত্রে একে অপরের থেকে দূরে দূরে অবস্থান করছে। আবার ইউনিফর্ম স্লোপ যেখানে রয়েছে সেই জায়গায় কন্টুর পরস্পর থেকে সমদূরত্ব বজায় রেখে অবস্থান করছে। ঢালটা সমপ্রবণ ঢাল, অর্থাৎ একটা কন্টুর থেকে আরেকটা কন্টুরের দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তার পরের কন্টুরটাও 1 সেন্টিমিটার। কিন্তু খাড়া ঢালের ক্ষেত্রে তা নয়। খাড়া ঢালে কিন্তু 2 মিলিমিটার অন্তর অন্তর 5খানা দাগ রয়েছে। এদিকে তোমার যে খাড়া ঢালের অবস্থা বললাম, মৃদু ঢালের ক্ষেত্রেও ওই একই রকম দূরে দূরে অবস্থান করবে। ফলে ভি-শেপড ভ্যালি, ইউ-শেপড ভ্যালিগুলো, হ্যাঙ্গিং ভ্যালিগুলো, সার্ক, স্লোপ ইত্যাদির বাজার আবার ফুটে উঠল। এখন টোপোমানচিত্রে উল্লেখ্য বিষয় উপত্যকা বা নদী উপত্যকা। Valleys are areas of low ground which penetrate into highlands. অর্থাৎ উচ্চভূমি থেকে শোষিত জল বা অধিকৃত জল নিম্নভূমিতে যখন প্রবাহিত হয় তখন সেটা হলো উপত্যকা। এইভাবেও বলা যায়, ভ্যালি ইজ দ্য লোল্যান্ড বিটুইন টু হাইল্যান্ড। সবচেয়ে সহজতম, ভ্যালি ইজ দ্য লোল্যান্ড বিটুইন দ্য টু হাইল্যান্ডস। অর্থাৎ হাইল্যান্ড হলে দুটোর কন্টুর উচ্চতা বাড়বে, আর মাঝখানে নিচু ভূমি লোল্যান্ড, সুতরাং উচ্চতা কম। তাহলে কন্টুরটা কেমন হবে? কন্টুরটা হবে ইংরেজি অক্ষর উল্টানো ভি এর মতো। ইংরেজি অক্ষর উল্টানো ভি, অনেকগুলো ভি এর মতো রেখা থাকবে। রেখাগুলো দূরত্ব কম হবে, এইবার তুমি যদি একটা ক্রস প্রোফাইল আঁকো, বাদিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাদিকে, দেখবে তাতে ওই অংশ বরাবর, অর্থাৎ রেখা বরাবর অংশ তোমাকে উপত্যকা চিনতে সাহায্য। এইভাবে উপত্যকা বার করা হয় সমোন্নতি রেখা সাহায্য।
অর্থাৎ আইডেন্টিটি অফ ল্যান্ডমার্কস বাই দ্য কন্ট্যুরড লাইন, এইভাবে আমরা চিহ্নিত করে থাকি। ইউসেপ্ট ভ্যালি, হ্যাঙ্গিং ভ্যালি, সার্ক, জর্জ ইত্যাদি এইভাবে বেরোয় ঠিকই উচ্চতা, কিন্তু সি লেভেল তোমাকে ধরতে হবে, বেস লেভেল, শূন্য। শূন্য থেকে এক্স অক্ষটা বরাবর শূন্য, ওয়াই অক্ষ বরাবর সমোন্নতির উচ্চতা যদি ধরো, তাহলেই তুমি ওই একটা প্রস্থচ্ছেদের সাহায্যে উপত্যকার অবস্থা খুঁজে পাবে। এইভাবে আমরা কন্ট্যুরের দ্বারা বা সমোন্নতির দ্বারা ল্যান্ডমার্কগুলোকে চিহ্নিত করি। ভ্যালি খুব ইম্পর্টেন্ট, খুব। এবার দেখো ভ্যালির কটা বাহু, দুটো বাহু, তাহলে দুটো বাহুতে তোমার কীরকম স্লোপ আছে। ডিফারেন্ট কাইন্ড অফ স্লোপ অ্যাপিয়ার ইন দ্য টু আর্মস অফ ভ্যালি। দ্য ডিফারেন্ট কাইন্ড, তাহলে কীরকম আছে ডিফারেন্ট কাইন্ডের? ভ্যালি তো আর খারাপভাবে উঠে যায়নি দুটো। যেই তুমি বা তোমরা যখন এই জায়গাটায় আঁকতে শুরু করবে, বুঝতে শুরু করবে, উপলব্ধিকরণে যাবে, তখনই কিন্তু দেখবে যে যদি জানা থাকে তাহলে খুব দ্রুত এটাকে গ্রহণ করতে পারবে। আর যদি জানা না থাকে, যদি মাঝে মধ্যেই বিঘ্নতা ঘটে থাকে জ্ঞানের অভাবে, তাহলে এটার সাথে তোমাদের দূরত্ব বাড়বে, পরিচিতি পর্ব ঠিক মতো হবে না। সুতরাং পরীক্ষায় আসতে পারে জেনে এইরকমভাবে করাই ভালো, যেখানে আমরা এটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাঠে আলোচনা করতে পারব। দেখো যে কিভাবে আলোচনায় আসতে পারি। আমরা প্রথমে আমি তোমাদের বলবো কন্ট্যুরটাকে খোঁজার চেষ্টা করো। ম্যাপে দেখো 45D/7 আর 45D/10 তোমাদের কাছে পাঠিয়েছি দুটো ম্যাপ। এই দুটো ম্যাপে আইডেন্টিটি খোঁজার চেষ্টা করো। আইডেন্টিটি অফ ল্যান্ডমার্ক, ডিফারেন্ট কাইন্ড অফ আইডেন্টিটি হতে পারে। আমি একটা বলি, শৈলশিরা। শৈলশিরা, শিরা মানে যেমন আমাদের পিঠের মেরুদণ্ডটা একটা হাড়ের সাথে আরেকটা হাড় যুক্ত হয়ে আছে, তাই তো? তা ওটা হচ্ছে শিরা, কিন্তু শৈলশিরা। উচ্চতা হলে শৈল, পাহাড়। নর্মালি ছোট জায়গা থেকে উচ্চতা বেশি, সেটাই তো আমাদের কাছে শৈল শিরা বা রিচ। এই রিচ RIDGE কিভাবে করব? দেখো রিজে খুব পরিষ্কার করে বোঝার চেষ্টা করো এটা, তাহলে দেখবে ওই জায়গাটা গিয়ে আমি এক্ষুনি খুঁজে বার করে নেব। দেখো একটা বৃত্ত ছোট, তাকে কেন্দ্র করে এক কেন্দ্রিক আরো বৃত্তগুলো তৈরি হলো। সেই বৃত্তগুলোর ব্যাস বা ব্যাসার্ধ কেন্দ্র থেকে বড় হবে, ক্রমশ বাড়বে। আবার কিছুটা ছেড়ে 2 সেন্টিমিটার ছেড়ে আসলাম, সেখানে আবার একটা ছোট বৃত্ত, তারপরে আবার তাকে কেন্দ্র করে একটা বৃত্ত, আরেকটা বৃত্ত, এইভাবে এক কেন্দ্রিক বৃত্তগুলো নিলাম, যার মধ্যে ক্ষুদ্রতম ব্যাসার্ধের একটা ব্যাস বা ব্যাসার্ধের অবস্থা খুঁজে পেলাম, আর একটা বৃত্ত খুঁজে পেলাম।
এইভাবে 3 নম্বর বৃত্তটাও এঁকে ফেললাম। এই 3টে বৃত্তের ওপরে আমরা ক্রস লাইনটা আড়াআড়ি রেখা, যেটাকে বলা হয় সেকশন লাইন। সেকশন লাইন মানে সেকশন ছেদ করছে, গভীরভাবে কাটছে, কাকে? পৃষ্ঠদেশটাকে কাটছে, কেটে নিচের দিকে যাচ্ছে। তাহলে সমানভাবে পাবে না, যেখানে উচ্চতা বেশি সেখানে বেশি কাটতে হবে, যেখানে কম উচ্চতা সেখানে কম কাটবে। এইভাবে দেখো কাটতে কাটতে কীভাবে আসছে, দেখো কি পাচ্ছি, ঢেউ খেলারও একটা রেখা, উত্তল অবতল উত্তল অবতল উত্তল। এই রেখাটা হচ্ছে রিজ বা শৈলশিরা। তাহলে ভূপৃষ্ঠে তুমি এখানে খুঁজে বার করো কোথায় এরকম চমচমের মতো চমচম, যে মিষ্টিটা আমরা দেখি যে লম্বা আটে, হ্যাঁ, যেটা বর্ধমানের শক্তিগড়ের বিখ্যাত চমচম, এখানে দেখো কোথায় আছে। এই দেখো 45D/7 আমি ওই ঘরটা বলি 90, 89, 90, আর এদিকে 97 থেকে 00 এর মধ্যে রয়েছে শৈলশিরা। শৈলশিরার দুপাশ দিয়ে জল পড়ে নদীর উৎপত্তি ঘটায়, কারণ মাথায় জল পড়লে দুপাশে নিচু জায়গা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, দুটো উত্তলের মাঝে একটা অবতল, তাহলে দুটো উত্তলের মধ্য দিয়ে যে জলটা আসবে সেটা হচ্ছে এই মধ্যতল। এইভাবে আমরা এটাকে বার করার চেষ্টা করছি রিচ। আবার এটা ওয়াটার ডিভাইডও হতে পারে, জলবিভাজিকাও হতে পারে, যেহেতু জল পড়ে দুদিকে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা চালির চাল কি হয়, দুদিকে আমাদের মিড ডে মিলের সেটটা, দুদিকে জল বেরিয়ে যাবে মাঝখানে পড়ে, তা মাঝখানটা হচ্ছে ওয়াটার সেট। আজকে এই পর্যন্ত থাকবে, তারপর আবার দ্বিতীয় দিন আমি এই টোপো মানচিত্র সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদেরকে ভালোভাবে শিখতেই হবে, যেভাবেই হোক না কেন। কালো রেখাগুলো দেখছো, ওই কালো রেখাগুলো নদ নদী। দেখো নদী ঘনত্ব, ঘনত্ব কিভাবে হয়? মোট সংখ্যা বাই মোট ক্ষেত্রফল। তুমি 2 বর্গ কিলোমিটারের ওপরে মোট ক্ষেত্রফল তৈরি, ঘরটা কমে তবে 1 2 3 4 5 6 7 9 10, এটা হলে 11, 11টা ঘর, 11 দুগুণে 11, 1 11। এইবার তুমি বাঁদিকে কোনো 1 2 3 4 5, 5টা আছে, তাহলে 11 × 5 55 স্কোয়ার, এই টোটাল 55 স্কোয়ার কিলোমিটার হচ্ছে। আচ্ছা কোথায় আছে না, 3 থেকে 03 থেকে 93 থেকে 97 পর্যন্ত, আর এদিকে হচ্ছে আমাদের 82 থেকে পুরোপুরি 92 পর্যন্ত। 5 11 55 পেয়ে গেলাম। এই 55 স্কোয়ার ফিটের মধ্যে, স্কোয়ার কিলোমিটারের মধ্যে নদী ঘনত্ব বেশি। নদীর সংখ্যা দেখো, মোট সংখ্যা কত আছে এক একটা খোপে, এবং তাকে ভাগ দাও, দেখো বেশি হলে তাহলে ক্ষয়জাত ভূমি বেশি। কি বললাম স্যার? হ্যাঁ, নদী ঘনত্ব বলে ওই জায়গায় নদীর ক্ষয় বেশি, এবং উচ্চভূমি ক্ষয় হয়ে সমভূমিতে পরিণত হয়েছে। কিন্তু সমভূমিটা হচ্ছে
সম্পূর্ণরূপে ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত নয়, আমাদের মতো এরকম প্লাবনভূমি নয়। ফলে ক্ষয়জাত ঊষর অনুর্বর জমি। কিছু কিছু স্বাভাবিক উদ্ভিদ আছে, শস্য ফলন হতে পারে, প্রচুর জলের পর্যাপ্ততা এবং পর্যাপ্ত পরিমাণে সারের সাহায্যে, সার বলতে রাসায়নিক এবং জৈবিক দুটো দিক থেকেই প্রয়োজন হবে। তাহলে দেখো কীরকমভাবে হতে পারে। একটা শৈলশিরা 45D/7 রয়েছে, কোথায় আছে জানো? এই যে তোমার নিচের দিকে দক্ষিণে দেখো 96, 98 এর মধ্যে 99, 96, 99, আর ইয়েতে দেখো তোমার কম বেশি 83, 85 এই টপিকের মধ্যে দেখো রয়েছে। আমি এর পরদিন নদীর যে প্যাটার্নগুলো আছে, বৃক্ষরূপী, আয়তাকার ইত্যাদি, এই জায়গাগুলো আলোচনা। আজকে আরও একটা জিনিস আমি এই সঙ্গে সঙ্গে আলোচনা করে দিতে চাই, এটা আমার মনে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে সমোন্নতি রেখা উচ্চতাকে নির্দেশ করতে পারেনি বা পাওয়া যায়নি, সেখানে দেখো একটা বিন্দু, কালো বিন্দু দিয়ে পাশে কালো কালিতে রেখা আছে 228। এই 228 হচ্ছে ওই স্থানটির সর্বোচ্চ অবস্থান। কি বললাম? ওই স্থানটির সর্বোচ্চ। যদি না থাকে তাহলে বিপদ, মানে বোঝার ক্ষেত্রে, ব্যাখ্যা করার ক্ষেত্রে খুব কষ্ট হবে। দেখো নিচের দিকে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন আছে, ওটা ট্রায়াঙ্গুলার হাইট, ওই জায়গাটা 268, 399, 444। আবার আমরা দেখো সমোন্নতি রেখার কিছু কিছু জায়গা, যেমন স্পট হাইট, এটাকে আমরা কালো বিন্দুর উপর যেটা দেখলাম এটা স্পট হাইট, ট্রায়াঙ্গুলার হাইট। আরেকটা হচ্ছে বেঞ্চমার্ক হাইট, BM দিয়ে লেখা থাকে, ওটা নদীর ধারে বা রেল লাইনের ধারে লেখা থাকে, BM বড় হাতে, তারপর লেখা থাকে বড় করে 67.4 মিটার। এগুলো সার্ভে করে তৎক্ষণাৎ বসানো হয়। এইভাবে সমোন্নতি রেখা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে ভূমির উচ্চতাও কোথায় পাওয়া যায়। ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে বলো, নদী যে দিক থেকে আসছে, দেখো নদীর মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে, দেখেছ? ডান দিকে দেখো 45D/7 ডান দিকে আমি বলবো যে পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে নেমে এসেছে, আবার আরেক জায়গায় এটা দক্ষিণ পূর্ব দিকে বেরিয়ে যাচ্ছে। এরো চিহ্ন আনলেই তুমি দেখতে পাবে, এরো চিহ্ন বলা। আবার খেরিয়া রিভারের ক্ষেত্রে, খেরিয়া রিভার, ওটাকে দেখো যে ঘন সমোন্নতি রেখা থেকে হলুদ রেখার দিকে আসছে। হলুদের উচ্চতা কম সবসময়, সবুজের উচ্চতা বেশি। দেখো ঘন সমোন্নতি রেখা থেকে হলুদ রেখার দিকে আসছে, অনেক শাখা পোশাখা নিয়ে একটা রেখায় যখন নদীর সৃষ্টি হয় তখন সেটা মূল নদী। সেই মূল নদী সমভূমির ওপর দিয়ে যাচ্ছে হলুদ। এই জায়গাটা আমাদের কাজ।
ধরে রাখা, অর্থাৎ একে সঠিকভাবে উপস্থাপন করা। ধরে রাখা মানে উপস্থাপনা। তখন ভূমির ঢালটাকে ধরে বলতে হবে যে ভূমির ঢালটি উত্তর থেকে দক্ষিণে না উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে। তোমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেটে নিতে হবে, পেন্সিলের সাহায্যে কেটে বৃত্তচাপ করে সেখান থেকে সেখানে দেখাতে হবে। প্রপারলি or approximately said that the gradient represented from the northwest towards the southeast. এই বলে আমি ছাড়লাম তোমাদের আজকের পঠন পাঠনে। তোমরা দেখো, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। এর মধ্যে প্রচুর ছোট ছোট প্রশ্ন আছে। আগামী দিন আবার আমি এই তবু মানচিত্র, তারপর মূল মানচিত্র নিয়ে আলোচনা করব।